জামাত ইসলাম তারাও আওয়ামী লীগের দ্বারা রোষানলের শিকার হয়েছে। সব মিলে যারা এখন সরকারে আছে, অপোজিশনে আছে, সবাই মোটামুটি আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত এবং ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো ফিরে আসে তারা নিপীড়িত হবে। অর্থাৎ আওয়ামী লীগ আমাদের কমন শত্রু। এই কমন শত্রু ফিরে আসুক এটি কেউ চায় না। তবে আমরা লক্ষ্য করছি যে এই আওয়ামী লীগের যে তৎপরতা এটিকে রুখে দেওয়ার জন্য বিএনপি যতটা তৎপর এবং এরপরে কিছুটা এনসিপি, কিন্তু জামাত ইসলাম একদমই তৎপর নয়। বরং আজকে দেখলাম যে একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে জামাতের একজন এমপি তিনি বলছেন যে আওয়ামী লীগ যদি আমাদেরকে ভোট না দিত আমরা কি এইভাবে এতগুলো আসন পেতাম। অর্থাৎ জামাত ইসলাম আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে শুধুমাত্র ভোটের জন্য। ইতিমধ্যে লক্ষ্য করবেন যে জামাতের আমির তিনি বলছেন যে ৯৬-তে যেভাবে আমরা লড়াই করেছি ঠিক ওই ৯৬-র মতন আমাদেরকে আবারও মাঠে নামতে হবে। ৯৬-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, এই ধরনের কথাবার্তা তারা বলছে। তার মানে কি? তার মানে আওয়ামী লীগকে পজিটিভভাবে ফিরিয়ে আনতে চাই মানে জামাত ইসলাম। জামাত ইসলাম আওয়ামী লীগকে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য ফিরিয়ে আনতে চাই। আমার কাছে মনে হয় যে এই জামাতের যে আশকারা, এই আশকারার কারণেই বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে। আমি একটি টক শোতে দেখেছিলাম যে এনসিপির একজন নেতা সার্জিস আলম তিনি বলছেন যে বিএনপি এবং ছাত্রদলের ভাইয়েরা আওয়ামী লীগের এই মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য মাঠে নামছে, এনসিপিও নামছে, কিন্তু আমরা যাদের সাথে জোটে আছি দুঃখ লাগে বলতে তারা আসলে মাঠে নাই। আসলেই তো তাই। শিবিরের নাকি অসংখ্য নেতৃবৃন্দ গুমের শিকার হয়েছে, জামাতের নাকি অসংখ্য নেতৃবৃন্দকে হয়রানির শিকার হতে হয়েছে। তো এই শিবিরের এবং জামাতের যারা নির্যাতনের শিকার হলো সেই ব্যাপারে তাদের কতটুকু মন্তব্য আছে? মানে তারা এমনভাবে এখন জাতীয় সংসদে বা বাইরে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে যে ১৬ বছর আওয়ামী লীগ নয় বিএনপি ক্ষমতায় ছিল। মানে তাদের কোনো রাক্ষোভ আওয়ামী লীগের উপর নাই। আমরা দেখেছিলাম যে গণঅভ্যুত্থানের পরপর জামাতের আমির বলেছিল আমরা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তার মানে কি? তার মানে তিনি তো ইতিমধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং এখন কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করিয়ে নিজেদের দলে যুক্ত করা যায় সেই ব্যাপারে তারা এখন কাজ করছে। তো জামাত ইসলাম আওয়ামী লীগ কি জামাতের যে আদর্শ সে আদর্শকে আওয়ামী লীগ গ্রহণ করে? আওয়ামী লীগ শোনেন, বাংলাদেশের সবথেকে বড় ফ্যাসিস্ট পার্টি হলো জামাত ইসলাম। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট হয়েছিল। জামাত ইসলামের যে ফ্যাসিস্ট আচরণ যদি আপনি দেখেন যে ইসলামী ব্যাংক, ইবনে সিনা সহ তাদের যে প্রতিষ্ঠানগুলো সেখানে শিবির না করলে আর জামাতি পরিবারের না হলে চাকরি হয় না। এই যে ইসলামী ব্যাংক নিয়ে জামাতের এত কথাবার্তা কেন, এত হুমকি কেন? আমি দেখলাম যে জামাতের দুইজন গুরুত্বপূর্ণ নেতা তারা বলছেন যে এই ইসলামী ব্যাংককে কেন্দ্র করে সরকারের পতন হয়ে যেতে পারে। নুরুল ইসলাম বুলবুল তার একটি অডিও জেনারেল কথা নাহিদ ইসলাম শুনে এবং বাপের থেকে বেশি আসলে আর বাড়তে চায়নি। কারণ আমরা দেখেছি ছাত্র সংসদে কিভাবে আব্দুল কাদের ৯ দফার ঘোষক এই ছেলেটিকে কিভাবে হারিয়ে দিল। কে? সাদিক কায়েম। চিনতেন আপনি? সে গণঅভ্যুত্থানের সময় নাকি সালমান নামে সে বিভিন্ন জন নাকি তাকে চিনত। ছদ্মবেশ ধারণ করে গণঅভ্যুত্থানে হ্যাঁ কিছুটা ভূমিকা রেখেছে, কিন্তু আব্দুল কাদেরের মতন জীবন বাজি রেখে লড়াই তো করে নাই। শেখ হাসিনা যদি বাংলাদেশে টিকে যেত তাহলে এই সালমানকে কে খুঁজে পাইতো না? পাইতো? ছদ্মবেশ ধারণ করেছিল, কিন্তু এই আব্দুল কাদেরের ফাঁসি হইতো, আমাদেরকে ফাঁসি হইতো। আর আমরা তো লড়াইটা শুরু করেছিলাম 18 সাল থেকে, তাই না? আমাদের সাথে আমাদের বন্ধু সাহেব আছে, সেও আমাদের সাথে ছিল। তো এই লড়াইয়ে আজকে দেখেন যে মানে সাহেব এমপি হতে পারে নাই, রাশেদ খান এমপি হতে পারে নাই, আজকে কারা এমপি হয়েছে? মাঝে মধ্যে প্রশ্ন জাগে এরা কই ছিল, মানে কিভাবে এমপি হইলো? এই যে সংরক্ষিত আসনের একজন এমপি আছে মারদিয়া মমতাজ, মানে সে এখন বিশাল বিপ্লবী। সে আমাদেরকে বলে মানে বিভিন্ন শিক্ষা দেয়, হ্যাঁ, যে আমি গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে বিএনপিতে গিয়েছি। অথচ এই বিপ্লবীরা কোথায় ছিল আওয়ামী লীগের সময়? একটা বিপ্লবীকে দেখান তো মাঠে ছিল। জামাতের যারা এমপি হয়েছে এর ভিতর 80% এদেরকে আমরা কখনো মাঠে দেখি নাই। আর জামাতের সংরক্ষিত নারী আসনের যারা এমপি হয়েছে এদেরকে আমরা 0% মাঠে দেখি নাই। যারা বিএনপির মনোনীত সংরক্ষিত আসনে যারা প্রার্থী মানে যারা এমপি হয়েছে তাদেরকে দেখেন, তারা জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, রাজপথে ছিল। অথচ আপনি বিপ্লবের বিশাল অংশীদার জামাত ইসলামকে কোনো অস্তিত্ব দেখা গেছে গণঅভ্যুত্থানের সময় যে এইটা হলো জামাত ইসলাম? মানে সংসদে একদিকে তাকাইলে তো বোঝা যায় যে এইটা আসলে জামাত ইসলাম। গণঅভ্যুত্থানের সময় এই দৃশ্যটা দেখা যায়নি কেন? মানে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে আপনি খাইতে চাইছিলেন। মানে ছদ্মবেশ ধারণ করে হয়তো নাহিদ ইসলামদেরকে প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য ৫,০০০ টাকা দিয়েছেন। এই জন্য কি আপনার বিশাল ভূমিকা হয়ে গেছে? আমি একটু দীপু ভাইয়ের কাছে আসি। দীপু ভাই, আওয়ামী লীগের ফেরানা ফেরানি নেতৃত্বে এসে হচ্ছে শেখ হাসিনা। তো সেই কারণে এখানে দুইটা পার্ট। একটা হলো যে আওয়ামী লীগ তো অবশ্যই স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। এই ভূমিকাটা ইতিহাসে অনস্বীকার্য, এটা কখনো মোছা যাবে না, কেউ মোছার হয়তো চেষ্টাও করবে না। কিন্তু সেই আওয়ামী লীগ যখন কি ফ্যাসিস্ট আকার ধারণ করলো এবং তার প্রধান হোতা শেখ হাসিনা,
তার নেতৃত্বে যে ফ্যাসিজমটা কায়েম হলো সেটা তো এটাও তো সত্য, ওটাও সত্য, এটাও সত্য। এই জন্য আওয়ামী লীগের এটা দুইটা রূপ। একটা হলো আওয়ামী লীগ স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটা গণতান্ত্রিক দল। আবার আওয়ামী লীগ ৭৫-এর সালে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে সেটা আবার বাকশালের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান তার নিজের মৃত্যু এবং আওয়ামী লীগের মৃত্যু নিশ্চিত করছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু থেকে গেছে, আওয়ামী লীগকে কিন্তু করতে পারেনি, শেখ মুজিবও পারে নাই। তো আহ, এখন শেখ হাসিনাও আওয়ামী লীগের মৃত্যু ঘটাতে পারবে না। পারবে না এই কারণে যে এদেশের আপামর মানুষের মধ্যে আওয়ামী লীগের একটা অবস্থান আছে। যখন এরকম রাজনৈতিক একটা দর্শন থাকে তখন তার ভিত্তিতে আজ হোক কাল হোক আওয়ামী লীগ অন্যভাবে বিকশিত হবে। আজকে আমরা আলোচনা করতেছি শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এই নেতৃত্বের প্রাসঙ্গিকতা আসলে নেই, কারণ যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশের এই স্বৈরশাসনকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধকে যেমন স্বীকার করতে হবে যে এই দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বলেই মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে, এটা মানে স্বীকার করতে হবে যে এদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বলে গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। সুতরাং এই বাস্তবতাটা আওয়ামী লীগ যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ওই দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে থাকবে। আজকে দেখেন এখন তো একটা গণতান্ত্রিক কাঠামো মধ্যে আছি আমরা, সরকারি এবং বিরোধী দুই পক্ষই কিন্তু আজকে আওয়ামী লীগ ধরেন মানে কোনো একটা প্রসেশন করুক, দেখবেন যে এনসিপি তার জায়গা থেকে, জামাত তার জায়গা থেকে, বিএনপি তার জায়গা থেকে আসবে। তার মানে এই জায়গাটা কিন্তু সবাই একমত। ওই দেখবেন যে মৌমাছির যেই মানে সারাক্ষণ তারা নিজেদের মধ্যে কিচিরমিচির করে, কিন্তু যখন নাকি কাউকে ধাওয়া করে তখন একযোগে করে। কিন্তু সারাক্ষণ বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, কেউ মানবে না, এমনকি দেশের জনগণও মানবে না। কিন্তু এটাও ঠিক, আবার জনগণকে পুরোপুরি বলা যাবে না, এই কারণে জনগণের মধ্যে কিন্তু একটা ভিত্তি আছে তার। যদি নির্বাচনে তারা অংশ নিত, মানে আমি কল্পনা করছি আর কি, অংশ নিলে তাহলে কিন্তু তার একটা পার্সেন্টেজ আমরা জানতে পারতাম। যেমন দেখেন গণঅভ্যুত্থানের পর ছোট আকারে হলেও এরশাদের পতন ঘটলো ঠিকই, কিন্তু তারপরে জেলে বসে তো 5টা সিট আসছে, 35টা আসন ছিল। তো সেটা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিত তখন চিত্রটা কি দাঁড়াতো? তখন হয়তো দেখা যেত আওয়ামী লীগ 2nd পজিশনে চলে গেছে, জামাত আরও 3rd পজিশনে চলে গেল, এরকমও তো হইতে পারতো। তো সেই কারণে আওয়ামী লীগের একটা ভিত্তি আছে। আওয়ামী লীগের এই ঝান্ডা নিয়ে দেখেন জোহরা তাজউদ্দিন, সে যখন নামছে তখন তো সে তো শেখ মুজিবের কন্যা না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু দাঁড়ায় গেছে। শেখ হাসিনা যদি নাও থাকে, নেতৃত্ব যদি ছেড়ে দেয়, তাদের মধ্যে যদি বোধোদয় হয়, দেখবেন যদি সেলিনা হায়াত আইভি এই পতাকাটা নিয়ে সামনে আগায়, দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ বা হাজার হাজার মানুষ তার পিছনে ছুটছে। সাবের হোসেন চৌধুরীও তাই, মানে যে কোনো একজন কর্মী আরও নিচের দিকেও যদি নামি, এরকম কেউ যদি নামে হবে। তো এরকম একটা সম্ভাবনা থাকা সত্ত্বেও দুঃখজনকভাবে এটা শেখ হাসিনা নিজের উপলব্ধিটা শেখ হাসিনা চায় না বিকল্প নেতৃত্ব, তাহলে কিন্তু না চায় না, এটা তো সেটাই তো ভুল। সেই ভুলের মাসুল তো তাদের আরও কতদিন গুনবে সেটা তো বলা যায় না। কিন্তু যদি সেই নেতৃত্বের কাঠামোটা পরিবর্তন করতো তাহলে কিন্তু সেটা আলোচনা করতে পারতো যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যার জনভিত্তি আছে, তখন তাদের পক্ষে ইউরোপ, আমেরিকা, ভারত বা বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী, এনসিপির শুভাকাঙ্ক্ষী, জামাতের শুভাকাঙ্ক্ষী, তারা বলতো যে না, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকলে আমাদের এখন তো সবচেয়ে বড় সংকটটা কি, একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নামে বিএনপি আছে ক্ষমতায়, আর ইসলামী মানে ইসলামের নাম নিয়ে জামাত ইসলাম আছে বিরোধী দলে। কিন্তু দেখেন নামটা কিন্তু ইসলামী, আপনি এটাকে পুরোপুরি গণতান্ত্রিক দল বলতে পারবেন না, যদিও তারা গণতান্ত্রিক নির্বাচনে, গণতান্ত্রিক রাজনীতিতে তারা আছে, কিন্তু যেহেতু একটা নামটা আছে, এই জন্য হঠাৎ করে দেখবেন যে শিরক খোঁজে, এটা শরিয়া খোঁজে, ওইটা না, এটা না, এই সমস্ত বলা শুরু করছে। ক্ষমতায় আসলে যে কত রকম বলতো, তখন দেখতেন যে সেই মানে অসম্ভব হইতো। ওইটা দেখতেন যে ওই যে আমরা দেখলাম তারেক রহমানের কন্যা জাইমা রহমান বাম্পা দেখি সুন্দর গোল করছে, ওর পট করে বলে দিত যে এটা তো শরিয়া বিরোধী, মেয়েরা তো খেলতে পারে না। এইরকম অনেক রকম প্রাদুর্ভাব ঘটতো। আমরা আফগানিস্তানের পরিবর্তনের পর প্রথম দেখলাম যে মেয়েরা মিছিল করতেছে, করতেছে, সৈন্যরা চুপ করে বসে আছে। মনে করলাম যে না, আমরা খামাখাই এই তালেবানদের বিরুদ্ধে এত বলি কেন? কিন্তু এখন অবস্থাটা কি দাঁড়াইছে, মেয়েদের লেখাপড়া বন্ধ, তাই না? তো এটা একটা ঝুঁকির মধ্যে আছে। আমি মনে করি না যে জামাত এরকম এক্সট্রিমিস্ট কোনো দল, কিন্তু যদি একটা বড় রাজনৈতিক গণতান্ত্রিক দল যদি থাকতো বাস্তবে, যেটা আওয়ামী লীগের পক্ষে ছিল, কিন্তু আওয়ামী লীগ আমি বারবার বলি, এটা আমি যখনই আলোচনা করব তখন কিন্তু এটা শেখ হাসিনার আওয়ামী লীগ হিসাবে আমি ধরবো না। আমি দেখতে চাই স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী
গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের। সেই আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত বাস্তবে না আসবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা, বাস্তবতা আসলে নেই। সাইব ভাই, সেটা হচ্ছে দিবু ভাই। গুলো দেয় আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু তার বাহিনীর যে এরকম একটা দুর্বল অবস্থানে যাচ্ছে এবং তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে পারবে না বা একটা শঙ্কার মধ্যে থাকছে, এটা একটু দুঃখজনক যে তারা এইভাবে ভয় পাচ্ছে। আওয়ামী লীগকে নিয়ে আসলে সেরকম চিন্তার কিছুই নেই, ভয় পাওয়ারও কিছু নেই। এবং আমার সহলোক যেটা বলছেন যে একটা রাজনৈতিক দলের কথা উল্লেখ করলেন, এটা সত্য। আমিও দেখেছি যে আসলে অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে যে তাদের কিছু সমর্থক তাদেরকে কাছে টানার জন্য বা তাদেরকে মামলার মাধ্যমে বা বিভিন্নভাবে ক্রাইটেরিয়াতে, এটাতে বিএনপিও যেমন ছিল, জামাত ইসলামও যেমন ছিল, এনসিপির জায়গাটা আসলে মানে ছিল না, কারণ এনসিপির সাথে একদম ডিরেক্ট প্রতিদ্বন্দ্বী, মানে ডু অর ডাই সিচুয়েশন, হয় তারা থাকবে না হলে আমরা থাকবো। প্রতিদ্বন্দ্বী না, তো সত্যতা। তো সেই জায়গা থেকে এবং গণ অধিকার বা অন্য যে তরুণ রাজনৈতিক দল যারা ছিলেন তাদের সাথে সেই সম্পর্কটা আমাদের কাছে ছিল। কিন্তু যারা একটু ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টি, তারা অনেক কিছু হিসাব নিকাশ করে, মানে আমরা তরুণরা যে রিস্ক ফ্যাক্টরগুলো নেওয়ার চেষ্টা করি বা যে স্ট্রেট ফরওয়ার্ড রাজনীতিটা করার চেষ্টা করি, সেটা দেখা যাচ্ছে যে আমাদের যারা সিনিয়ররা আছেন তারা অনেক কিছু ভাবেন বা অনেক কিছু চিন্তা করেন। তো সেটা সেটা আরেকটা আলাপ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই যেটা বললেন যে আওয়ামী লীগকে শেখ হাসিনার বাইরে দেখা বা এই জায়গাটা, আমি মনে করি না আসলে সেটার সুযোগ আছে। কারণ শেখ হাসিনার যারাই আছে না কেন, এই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথাগুলো যেগুলো আসছে, আইবি বা সাবের হোসেন চৌধুরী, তারাও তো সেম ওয়েতেই তাকে সে প্রাসঙ্গিক রেখেছে, তাকে সেই পাওয়ার স্ট্রাকচারে পাওয়ারটাতে জানি সাস্টেন করতে পারে সেভাবে তারা হেল্প করে গেছে। তো তাদের তো আমি দায় কোনোভাবে কম দেখছি না। এবং আপনি যদি দেখেন, হ্যাঁ এটা সত্য যে মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবশ্যই ভূমিকা ছিল এবং তারাই সেই প্রধান রাজনৈতিক দল হিসেবে ফাংশন করেছে। কিন্তু পরবর্তী সময়ে বাকশাল কায়েমের মাধ্যমে শেখ মুজিবুর রহমান কিন্তু সে আওয়ামী লীগের বিনাশটা করে ফেলেছে। এবং আওয়ামী লীগ যে রিফাইন্ড হতে পারে বা আওয়ামী লীগের যেই মুক্তিযুদ্ধের যে স্বতন্ত্র জায়গাটা ছিল সেটা ওন করে পরবর্তীতে ফাংশন করতে পারে, এটা আমরা কখনোই দেখিনি। আওয়ামী লীগের যে উচ্ছিষ্ট যেসব নেতাকর্মীরা থাকে, তারা আবার খড়কুটোর মতো করে গুছিয়ে অথবা কারো মাধ্যমে, কোনো দলের মাধ্যমে আবার যখন পুনর্বাসন হয়, তখন দেখা যায় তারা ঘুরে ফিরে সেই পরিবারতান্ত্রিক জায়গাতেই তার মেয়েকে আবার ফিরিয়ে আনছে। আবার এখন যেরকম শেখ হাসিনার বলয় ছাড়িয়ে যদি অন্য কেউ আসে, তারাও কিন্তু ওই খড়কুটোর মতো করে যারা এই উচ্ছিষ্ট যেগুলো আছে, আমি এগুলোকে আসলে উচ্ছিষ্ট বলে, এটা কোনো আসলে পলিটিক্যাল লিডার বা এটা আসলে মনে করি না। কারণ এই 17 বছর ধরে যারা যে কাজ করেছে, এটা আসলে মানে কোনো দিকে আপনি মাপঝোঁক করে বলতে পারবেন এদের ন্যূনতম আসলে পলিটিক্যাল কোনো ম্যাচুরিটি আছে, কোনো জ্ঞান আছে, অথবা জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা আছে। থাক না রেখে আমি মনে করি যে ওয়েলকাম করা উচিত। এবং শুভেন্দু ওয়েলকাম কি করা উচিত, মানে কাদের ওয়েলকাম? আওয়ামী লীগকে, হ্যাঁ, কারা করবে? আপনারা? আমরা সবাই মিলে করতে চাই। যে শুভেন্দু বারবার বলছে না যে বাংলাদেশি নাগরিক সে পাঠিয়ে দিতে চায়, পুশব্যাক, এই যে তারা করতে চাচ্ছে, আমি মনে করি এটা আওয়ামী লীগ দিয়ে তো শুরু সবার করতে আগে পারে। তো শুভেন্দ্রকে পুশিং করা হ্যাঁ, মানে দরকার। সে সহ শুধু বলেন যে বরিশালের তার সম্ভবত। যে দিদি, মানে আমাদের শেখ হাসিনা, সে সহ আমার মনে হয় যে বাংলাদেশে আসুক, আমরা সব দল মিলে, বিএনপি, এনসিপি, জামাত, সবাই মিলে তাদেরকে আমরা গ্রহণ করে নিই। তাদেরকে যেভাবে আদর আপ্যায়ন করা যায়, আওয়ামী লীগের যেসব উচ্ছিষ্ট নেতাকর্মী যারা এখন বাংলাদেশের মানুষের টাকায় সেখানে আরামায়েশের ভোগবিলাসের জীবনযাপন করছে, আমরা তাদেরকে ফিরিয়ে এনে তাদের যেই প্রতিষ্ঠা বার্ষিকী, সেটা আমরা একসাথে উদযাপন করব। তো আমি মনে করি যে যারা আওয়ামী লীগের ভাই বোনেরা আছেন, আপনারা আসেন, আপনাদের সাথে দেখা হবে। রাশিদ ভাই, কিছুদিন আগে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন যে আওয়ামী লীগের কেউ যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে, শর্ত সাপেক্ষে তারা আসতে পারে। এটা কি তাদেরকে রাজনীতিতে ফেরানোর কোনো ধরনের ইঙ্গিত কিনা, কি মনে করেন? তথ্য উপদেষ্টা যে কথা বলেছে, এ ধরনের বক্তব্য বিএনপির আর কোনো নেতার মুখ থেকে আমি আসলে শুনি নাই। তিনি হয়তো বড় একটি বক্তব্য দিয়েছেন, আমরা ক্ষুদ্র একটি হেডলাইন দেখেছি, এবং এইটাতে আমি আসলে কনক্লুশন টানতে চাই না যে আসলে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে আওয়ামী লীগ একটি মাফিয়া পার্টি এবং তাদের মাফিয়াতন্ত্র আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি, আল জাজিরা তারা বিশ্লেষণ করেছে। সর্বশেষ জাতিসংঘ স্পষ্টভাবে উল্লেখ করেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা হত্যাযজ্ঞ চালিয়েছে এবং 1400-র অধিক মানুষকে হত্যা করেছে। অর্থাৎ আন্তর্জাতিকভাবে এখন মাফিয়া সংগঠন হলো আওয়ামী লীগ। সুতরাং এই মাফিয়া সংগঠন এত সহজে ফিরবে এটা আমি আসলে বিশ্বাস করি না। যেটা আমাদের ভাই বলছিলেন, দেখেন শেখ হাসিনা আওয়ামী লীগের মৃত্যু ঘটাতে পারবে না, মানে এটা আসলে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। মানে কি ওই সময়কার বাস্তবতা আমি একটু বিশ্লেষণ করি। ওই সময়কার বাস্তবতা ভিন্ন রকম ছিল। ওই সময় সবার হাতে হাতে মোবাইল ছিল না, মানে এইভাবে আসলে রেকর্ডিং হতো না, তথ্য প্রমাণ থাকতো না। দেখবেন
একাত্তরের পরে শেখ মুজিব যে গণহত্যা চালিয়েছে এটার কোনো ডকুমেন্টেশন নাই, আমরা দেখি না, কেউ দেখাইতে পারে না, মুখে মুখে শুনি, কিন্তু এইটার ডকুমেন্টেশন জাতিসংঘে রয়েছে, একাত্তরেরটা নাই। সুতরাং এইটা আসলে খুব কঠিন। 71 এবার না, 72 মানে 75 সালের আগ পর্যন্ত। মানে একাত্তরের পরে, হ্যাঁ। একাত্তরের পরে যে সময়টা ওই সময়কার ওইটা আসলে ডকুমেন্টেশন নাই। তো এই জন্যই বলি যে এইবার আসলে আর ফিরে আসা কঠিন। আর সব থেকে যেটা আমি বলতে চেয়েছিলাম, অলরেডি সাহেব বলেছেন যে ওই সময় জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার হাতে নেতৃত্ব তুলে দিয়েছে। তার মানে কি? তার মানে এইবার তাদের জন্য আমরা সবাই সতর্ক এই কারণে যে আবারও তারা ওই রেহেনা, জয় এবং পুতুলের হাতে নেতৃত্ব তুলে দিতে পারে, অর্থাৎ সেই শেখ পরিবারের হাতে, মাফিয়া পরিবারের হাতে আবার নেতৃত্ব চলে যাবে। তো সেই জায়গায় মানুষ খুব সতর্ক, মানে ওই সময়কার বাস্তবতা এই সময়কার বাস্তবতা আসলে খুব কঠিন। আর আওয়ামী লীগ আসলে মানুষের দল আর নাই। কিন্তু একসময় দুপুরে বললেন ছিল। যে আওয়ামী লীগের তো এক ধরনের জনগণের দল, জনভিত্তি আছে এবং না, আওয়ামী লীগের এখন আর জনভিত্তি নাই। আওয়ামী লীগের একটা মাফিয়া গোষ্ঠী আছে, এটাকে আমি জনগোষ্ঠী মনে করি না, এটা আওয়ামী লীগের মাফিয়া গোষ্ঠী, এটা জনগোষ্ঠী না। এবং যারা 16 বছর লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, গুম খুনের সাথে সম্পৃক্ত, এদেরকে আপনি জনগণ বলবেন? এদেরকে অপরাধী বলতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের একটা অপরাধী গোষ্ঠী আছে, আওয়ামী লীগের পক্ষে কোনো জনগণ নাই। জনগণ মানে কি? রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, দিনমজুর। যদি আওয়ামী লীগের পক্ষে জনগোষ্ঠী থাকতো তাহলে মাঠে নামতো। দেখেন, আমি এর আগে বলেছি, আজকেও বলি, শেখ হাসিনা বলল না যে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবো? শেখ হাসিনা যদি আসলে এই সাহসটা দেখাইতে পারে, প্রয়োজনে এই যে আমাদের বন্ধু সাহেব বললো না যে আমরা সবাই শেখ হাসিনা আসুক, আমরা সবাই আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবো, আমিও বলতে চাই শেখ হাসিনা মাথা উঁচু করে বিমান